ভারত যে ভারতের কাছে বিএনপি যে একটা আগামী দিনের লক্ষ্যবস্তু, আগামী দিনের ক্ষমতার সিঁড়ি, এটা তো বিএনপিও জানে, বিএনপি সেভাবেই কথা বলতেছে, আর ভারত তো বলতেইছে আসলে। সো এইটা এইভাবেই চলতেছে। এটা তো আমরা গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে আপনার তো এইটাই দেখতেছি। আরো বিএনপি কি আসলে ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতা যেতে পারবে? আর ক্ষমতায় গেলে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা কেমন হতে পারে? দর্শক, এই বিষয়টি বিশ্লেষণ করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক, অত্যন্ত সুন্দর বিশ্লেষণ। আলোচনা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন যে বিএনপি কে মানুষ কেন অপছন্দ করছে এবং বাংলাদেশের মানুষই বা কেন এতটা ভারত বিরোধী হয়ে গিয়েছে, আর বিএনপি কেন ভারতের সাহায্য নিয়ে ক্ষমতায় যেতে চায়। চলুন আলোচনা শুনতে। বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত কি ভাবছে, এই শিরোনামে একটা নতুন বিবিসি বাংলা রিপোর্ট বেরিয়েছে। আপনারা সবাই জানেন যে বিবিসি বাংলার এই ধরনের রিপোর্টগুলো আসলে সম্ভবত চতুর্থ রিপোর্ট হবে যে বিজেপি বা মোদির সরকার তার মনোভাবটা প্রকাশ করে এই ধরনের বিবিসি রিপোর্টের মাধ্যমে। এটা হলো দরে মাছ নাচি পানি, তারা বলে নাই, এটা বলতে পারবে। আবার আসলে তারা বলছে, কারণ যেভাবে তারা এটাকে বিবিসিকে তাদের দলের, তাদের মোদির মুখপাত্র বানাইছে, তাদের বিবিসি বাংলা এখন একটা মুখপাত্র আসলে। এনিওয়ে, তাহলে এটা হলো সেই ধরনের মুখপাত্র, মানে তাদের বলবার মতন কিছু একটা বিষয় তাদের পেট ফুলে ফেপে উঠতেছে, তাই তারা বলছে। প্রশ্ন হলো, তাহলে বিএনপিকে এখন ভারতের ভাবনারও কেন্দ্রবিন্দু হয়ে আছে? বলাই বাহুল্য, এটা তো নতুন করে প্রশ্ন করার কিছু নাই। ভারতের কাছে বিএনপি যে একটা আগামী দিনের লক্ষ্যবস্তু, আগামী দিনের ক্ষমতার সিঁড়ি, এটা তো বিএনপিও জানে, বিএনপি সেভাবেই কথা বলতেছে, আর ভারত তো বলতেইছে আসলে। সো এইটা এইভাবেই চলতেছে। এটা তো আমরা গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে আপনার তো এইটাই দেখতেছি। আরও স্পেসিফিক্যালি বললে আসলে একই সঙ্গে এটা ওয়াকারের কিছু ইনপুট আছে, আমাদের প্রধান সেনাপ্রধানের, তারও কিছু ইনপুট আছে। সব কিছু মিলিয়ে বিএনপি হচ্ছে তাদের আশা ভরসার জায়গা, আদার দেন আওয়ামী লীগ। যত দিন যাচ্ছে ততই আওয়ামী লীগ যে বিএনপি মোদির পক্ষে এটা কোনো কাজে আসবে না, সেটা সে বুঝতে পারছে। কিন্তু বুঝতে পারলেও দেখা গেছে, যেমন এই লাস্ট টাইম ওয়াকার চেষ্টা করেছে যে আওয়ামী লীগই যেন বা ইন্ডিয়ার পছন্দনীয় নাম্বার 1 দল, সেটা বজায় রেখে ওয়াকার অ্যাক্ট করেছে। যদিও বাস্তবে বিএনপিকে ইন্ডিয়া যে একটা আশ্বস্ত করে যাচ্ছে, সেটাই তাদের ডিপেন্ড করার মতন 1 নম্বর দল, সেটা তারা বলে যাচ্ছে বলে আমরা জানতে পারতেছি। কিন্তু ওয়াকারের কাহিনীটাতে আমরা দেখলাম যে বাস্তবে ইন্ডিয়ানরা আওয়ামী লীগকে সামনে তুলে দেওয়ার 1 নম্বর দল হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছে এবং এটাকে তারা ব্যবহার করে ফেলেছে। সেটা বিএনপির গুসাও করেছিল, তাও আমরা দেখেছি আসলে। এনিওয়ে, এই হলো পরিস্থিতি। ফলে এটা কোনো নতুন কিছু নয় যে বিএনপি তাদের প্রধান পছন্দের দল কি দল না। বাট এখনকার এই যে লেখাটা কেন তারা এখন ছাপলো, চতুর্থ এই লেখাটা সিরিজে এরকমভাবে লিখছে তারা, এইবারে এই টাকাটা ছাপলো কেন? এর সার কথা কি আসলে, কি চাইছে ইন্ডিয়া? এটা থেকে মনে হয়েছে, প্রথম কথা এটা থেকে মনে হয়েছে যে তারা ইন্ডিয়া মনে করতেছে যে তারা যে বিএনপির কাঁধে চড়ছে, উল্টা আবার বিএনপিও যে ইন্ডিয়ার উপরে ভরসা করে বসে আছে, এই বিষয়টা এত বেশি আলোচিত হয়েছে বাংলাদেশে, এত বেশি প্রকাশিত এবং স্পষ্ট যে আম আদমির কাছে বিএনপি একটা ভারতপন্থী, ভারতের দালাল একটা দল হিসেবে অ্যাপিয়ার করে গেছে। ফলে বাংলাদেশের যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। সম্ভবত এটা তারা রিয়েলাইজ করে একটু অন্তত শোকেস করতে চাচ্ছে যে বিএনপির সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্কটা একটু দূরের। এই রিপোর্টের শেষে একটা ধারণা দিতে চাইছে যে তারা কারো একটা মুখ দিয়ে বলাইছে, কোন এক শ্রমিক বরচাচ, মানে বিএনপির যেগুলা, সরি বিজেপির যেগুলা বা RSS এর যেগুলা মুখপাত্র হয়, এগুলো পাতে দেওয়ার মতো না। এতে এত আখাইশ টাইম, কোনো বাস্তবতার সাথে মিল নাই। যা হয় আর কি, আদর্শবাদী দল হলে যা হয় আর কি, আদর্শের ভিত্তিতে কথা বলে, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই। তো সেই শ্রমিক ভট্টাচার্য বলছে এখন থেকে আর আগামী দিনে কোন দল ক্ষমতা আসবে, কোনো দলের সাথে আগাম সম্পর্ক তৈরি করবে না ইন্ডিয়া। জাস্ট ইন্ডিয়া করছে বাস্তবে জাস্ট উল্টাটা। গত 16 বছর ধরে কেন ইন্ডিয়া বাংলাদেশকে সমর্থন করেছে, কেন হাসিনাকে এইভাবে একেবারে কোলে তুলে নিয়ে চোখের মণি বানায় তুই দিয়েছিল কেন? এই কথার সাথে এখনকার মোদির এই যে বক্তব্য, এর সাথে মেলে, এবং এটা যে মিলে না এটা তারা জানে। তাহলে তারা করেছিল কেন? পুরো রিপোর্টের মধ্যে ভাব ধরা হয়েছে যে এটা
ইন্ডিয়া বা মোদির দল বা মোদি নিজে একটা বিরাট ক্ষমতাধর দল আর কি, তারা এরকম বাংলাদেশে কি হইতেছে না হইতেছে তাদের খুব একটা আগ্রহ নেই, তারা এই ব্যাপারে খুব বেশি চিন্তা করে না। তারা আছে তাদের বিশাল ক্ষমতাধর জায়গা বাগা নিয়ে, তো সেখান থেকে তারা যেটাকে সঠিক মনে করে সেটাই তারা করবে এবং করে যাচ্ছে বলে এরকম একটা ধারণা থেকে এটা লিখছে বলে এটা দাবি করেছে, এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কথা ঠিক তা না, এটা তারাও বুঝে। প্রথম কথা যেটা আসি, আসলে বাংলাদেশের উপরে ইন্ডিয়ানরা এত মাধববরী, এই কুতুবগিরি করার সুযোগ কবে থেকে পাইছে? একদম বাংলা কথা বললে এই কুতুবগিরি, এই ডমিনেন্সি দেখানোর যে সুযোগটা পাইছে, এই সুযোগটা ভারতের অ্যাচিভমেন্ট। ইন্ডিয়ানদের নিচে অ্যাচিভ করা, নিজেদের অর্জন করার কোনো ক্ষমতা না, এটা হলো প্রথম কথা। এই ক্ষমতাটা আমেরিকানরা তাদেরকে দিছিল এককালে বলেছে পরিষ্কার করে। অর্থাৎ এর মানে এই না যে দিছিল মানে পারমানেন্টলি দিয়ে দিছিল এবং ওটা এখনো আছে না, এই কথা সত্য না। এককালে দিছিল। কখন? স্পেসিফিক্যালি বলে 2007 সালে। 2007 সালে 111 গভর্নমেন্টটা যখন ইন্ডিয়ানরা নিয়ে আসে, ইভেন নিয়ে আসার সময় ইন্ডিয়ানদের সাথে কোনো আলোচনা ছিল না। নিয়ে আসার পরে তারা পরিষ্কার করেছে তারা বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিতে চায়। সেই নিয়ে ডিলটা হতেও আরো 6 মাস লেগে গেছে। 2007 সালে জুন মাসের দিকে এই মিটিংটা হয়। কি করে তারা বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিবে, তার জন্য অন্তত নীতিগত একটা জায়গায় বসে তো একটা আলোচনা করতে হবে। সেই আলোচনাটা হয়েছে 6 মাস পরে, জুন মাসে আলোচনা হয়েছে। তো সার কথাটা হলো এই যে ইন্ডিয়া নিজের মুহূর্তে বাংলাদেশের উপরে কর্তৃত্ব পায় নাই, তাতে মোদি বা বিজেপি বা প্রণব মুখার্জি যতই মাতবরি দেখাক না কেন, বিরাট হমিতমি ক্ষমতাবান প্রভাবশালী লোক হিসেবে দেখাক না কেন, আর তার চেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়া নিজেও এটা নিয়ে কখনো চিন্তাই করে নাই তারা এরকম একটা প্রভাব পাবে। 72 এর পরে এই প্রভাব তাদের ছিল না। এটা এমনই একটা প্রভাব। কেন? আমেরিকানরা বাংলাদেশের উপরে ক্ষমতা দখল করে তাদের নির্দেশেই একটা কু হয়েছে। 111 কুটা আমেরিকানদের অর্ডার দেওয়া একটা কু। সেই কুতে ক্ষমতা নিয়ে এইবারে ক্ষমতাটা বাংলাদেশের ক্ষমতাটা তারা ইন্ডিয়াতে তুলে দিয়েছে। এইভাবে ইন্ডিয়া ক্ষমতাটা পাইছিল। ওকে, এরপরে ক্ষমতাটা ব্যবহারের একটা আপনার প্রণব মুখার্জির যুগ গেছে। কতদিন? 13 সালের শেষ পর্যন্ত। 14 সালের জুন মাসে 14 সালের মে মাসে মোদি প্রথম ক্ষমতা আসে। মোদি ক্ষমতা এসে এটা বুঝে নিতে নিতে আরো 4-6 মাস গেছে আসলে বেসিক্যালি বলতে গেলে। যেমন মোদির প্রথম পররাষ্ট্র সচিব, মন্ত্রী না, প্রথম পররাষ্ট্র সচিব হয়েছিল জয়শঙ্কর। কাকে? সুজাতাকে ফালাই দিয়া। এই চেঞ্জ ওভারটা করতে করতেই তো বহুদিন গেছে, পারে গেছে। তখন ওই যে মহিলাটা ছিল আসলে তা মোদির প্রথম পররাষ্ট্রমন্ত্রী। তো পুরনো আমাদের প্রণব মুখার্জির যে যুগ ছিল সেইটাকে মুছে ফেলে নতুন যুগ শুরু করতেও 6 মাস গেছে আসলে বেসিক্যালি। এনিওয়ে, সার কথাটা হলো যে আমেরিকানরা এই ক্ষমতাটা তুলে দিচ্ছিল। এটা ইন্ডিয়ানদের নিজেদের কোনো ক্ষমতা না, নিজেদের কোনো মুরুদ না। ফলে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা, হোম বানাও দেখানো, আমরা বিরাট কিছু দেখানো, এরকম কোনো মানে হয় না আসলে। এনিওয়ে, এই রিপোর্টের মধ্যে ধারাবাহিকভাবে কয়েকটা প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। যেমন একটা প্রসঙ্গ আছে, হেডলাইন আকারগুলো যদি বলি, যে বিএনপির সাথে আওয়ামী লীগের ইন্ডিয়ানদের কোনো কারণে একটা সম্পর্ক হয় না, হুইচ ইজ ফলস, মিথ্যা কথা। প্রথমত ইন্ডিয়ানদের সাথে বাংলাদেশের কোনো রাষ্ট্রের মানে কোনো সরকারের গড়া রাষ্ট্রপ্রধান হওয়ার তাদের কোনো সরাসরি সম্পর্ক ছিল না। আপনি যদি কত পুরনো দেখবেন আপনি এরশাদের লাস্ট হলো এরশাদ বলতে গেলে কোন এরশাদ? একেবারে 90-তে যে পদচ্যুত হয়েছে এরশাদ, সেই আমল পর্যন্ত। এরপরে ইন্ডিয়ানদের কোনো ধরনের ইনফ্লুয়েন্সই ছিল না বাংলাদেশের উপরে, যে অর্থে ইনফ্লুয়েন্স বলছি আমরা এখন। ওকে, তাহলে যেহেতু ইন্ডিয়ানদেরকে তুলে দিয়েছে ক্ষমতাটা, এবং এটা পুরোটাই আমেরিকানদের তুলে দেওয়া ক্ষমতা, এবং সুনির্দিষ্ট সেখানে এর ভাষ্য কি হবে, এই ক্ষমতাটা দিয়ে কি কি করতে হবে ইন্ডিয়াকে, তা নিয়ে যা কিছু ঠিকঠাক হয়ে যাওয়া, এই সব কিছুই তো হয়েছিল আসলে প্রণব মুখার্জির হাতে। সো বেসিক্যালি এটা প্রণব মুখার্জির হাতে তৈরি হওয়া জিনিস। সেখানে যে ভাষ্যগুলো তৈরি হয়েছিল, সেই ভাষ্যের মধ্যে আমেরিকানদের সবচেয়ে চক্ষুষু ছিল আসলে বিএনপি। মূলত এই কারণে এইটার সুযোগে যে বয়ান খাড়া করেছিল ইন্ডিয়ানরা, সেই বয়ানে বিএনপি বাদ পড়েছিল। ফলে বিএনপির সাথে কথাবার্তা বন্ধ হয় নাই, এই টাইপের কথা বলে এখন একটা ভাব ধরার চেষ্টা করে খুব মানে নেই আসলে। কথাবার্তা বন্ধ হওয়া বা যতটুকু ছিল তা চালু হওয়ার পিছনের ব্যাকগ্রাউন্ড হলো এইটা।
মূল কারণ তার মানে হলো যে আমেরিকানরা চায় নাই, আমেরিকানদের চোখে বিএনপি একটা খুবই খারাপ দল। আমি দুদিন আগে এই কথা বলেছি, জেএমবি রিলেটেড যেসব ঘটনা ঘটেছিল অন্তত 3টে ঘটনা আছে ওই সরকারের আমলের, যে কারণে আমেরিকানরা তুষ্ট ছিল আসলে। কিন্তু এই রুষ্ট থাকাটাকে যে ব্যবহার করছে যেভাবে, অপব্যবহার, শাস্তি দিচ্ছে যেভাবে, বা শাস্তিও না, এটা আসলে অ্যাবিউজ করছে। তুই একটা অপরাধ করছিস, এই জন্য তোর উপরকে আমি এখন অপব্যবহার করবো, তোকে এখন মুখ ঠুসে দিব মাটির মধ্যে, এরকম জিনিসটা আসলে। সো এই হিসাবে তারা বিএনপিকে কুপায় হাসিনাকে তুলে ধরতে গেছে, জাস্টিফিকেশন হিসেবে জঙ্গিবাদ, ইসলাম কোপানোটাকে সামনে নিয়ে আসছে। এই ফলে ইন্ডিয়া যদি কিছু ক্যারিশমা থাকে তাহলে ওই জঙ্গিবাদের বক্তব্যটাকে সামনে নিয়ে আসে। এবং ততই তো আপনি ভাষ্য দেখেন না কেন, বিএনপি জামাত এভাবে বলতো না, জামাত বিএনপি বলতো, দুটোর মধ্যে আকাশ পালতে পারা গেছে। তার মানে বিএনপিকে গণ্য করা হচ্ছে একটা জঙ্গি দল হিসাবে। সো এই যে বয়ানটা তৈরি ছিল সেটার কারণেই তো কথাবার্তা কম ছিল বা বন্ধ ছিল আসলে, বাকি যতটুকু রাখতে হয় না রাখলে হয় না এরকম। ফলে তারা খুব ভালো ছিল, কথাবার্তা মোটেই বন্ধ হয়েছে কি হয় না, এইসব ফালতু তর্ক তুলে আনারও কোনো মানে নেই। ওকে, সেকেন্ড প্রসঙ্গের একটা হেডলাইন দেওয়া আছে ওখানে, হিন্দুদের সুরক্ষায় নাকি দিল্লির অধিকার। আচ্ছা, এরা গাধাদের বক্তব্য। এই বক্তব্যটা কে দিচ্ছে? এই বক্তব্যটা দিচ্ছে এর আগে বিজেপি আরএসএস থেকে আসা তাদের সেক্রেটারি ছিল সাম মাধব, নীল মাধব, সম্ভবত মাধব, মোটা কথা মাধব সাহেব এই কথা বলতেছে। এটা একটা চাপাবাজি, মিথ্যা কথা। এই কথা যদি সত্যি হয় হিন্দু রক্ষা করা, তো প্রণবের টার্গেট কেটে ছিল হিন্দু রক্ষা করা? না, প্রণবের টার্গেট ভিতরে কিছু ছিল না। এই টার্গেটটা তৈরি করছে মোদি, এটা মোদির আমলের মোদির টার্গেট, এটা প্রণব মুখার্জির টার্গেট ছিল না। বলুন, মনে রাখবেন 7 থেকে 14 সাল কম বছর না, 7 সাল থেকে প্রণব মুখার্জি এটা ডিল করতেছে বাংলাদেশকে। কতদিন পর্যন্ত? 13 সালের শেষ পর্যন্ত, ইভেন 14 সালেরও কয়েক মাস, মে মাসের আগে পর্যন্ত এটা পুরোটা প্রণব মুখার্জির হাতে ছিল। ফলে প্রণব মুখার্জি কখনো এই আগ্রহ দেখায়নি বাংলাদেশের হিন্দুদের নিয়ে কি হবে। এটা মোদি দেখাইছে কিভাবে, এই যেদিন থেকে ইসকনকে উনি পুশ করতেছেন, ইসকনের ভিতর দিয়ে বাংলাদেশ সমস্ত হিন্দুদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এতে সংঘাত বাঁধছে একটা। কি সংঘাত? বাংলাদেশে হিন্দুদের যদি বলি যে তারা কিভাবে সংগঠিত, উত্তর হলো যে বাংলাদেশে হিন্দুরা সংগঠিত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একালের 15-22টা ডিস্ট্রিক্ট বটেই, একালেরও 64 ডিস্ট্রিক্টটা মিলায় এই ডিস্ট্রিক্টের যে পূজা কমিটি আছে, এইটাই ছিল হিন্দুদের একমাত্র সংগঠিত রূপ বলতে গেলে। এই হিন্দুত্ব পূজা কমিটিগুলা, এইটা অ্যান্টি বিজেপি, এর সাথে বিজেপির সংঘাত শুরু হয়েছে, ইসকনের সংঘাত শুরু হয়েছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের হিন্দুদের সাথে ইন্ডিয়ানদের ডাইরেক্ট কোনো সম্পর্ক ছিল না। এবং এগুলোকে, এই পূজা কমিটিগুলোকে কন্ট্রোল করতো রানা দাশগুপ্তর মাধ্যমে কংগ্রেসের যেটা তারা কন্ট্রোল করতো। সেই কন্ট্রোল এই এখনকার কন্ট্রোলের মতো না, সম্পূর্ণ অন্য ধরনের, একটা যতটা লিবারেল রাখা যায়। আর বাংলাদেশে হিন্দুরাও একটা স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করতো। কিন্তু যেদিন থেকে ইসকনে হিন্দুরা আসছে, ইসকনে সিস্টেম চালু হচ্ছে, এটাই তো বিজেপি, এটাই তো মোদির বাংলাদেশে ইন্টারভেনের হাতিয়ার বা পদ্ধতি। ফলে এইটা তারা এইসব দুনগুন বললে আমরা বুঝবো না, এটা কোনো মানে হয় না তা আসলে। ফলে গোবিন্দ পরমাণিকের উত্থান, রানা দাশগুপ্তের পতন, এটি তো হলো সেই দ্বন্দ্বটা। যদিও পরবর্তীকালে গোবিন্দ পরমাণিক এখন শেষের দিকে, 5 সালের 5ই আগস্টের পরে গোবিন্দ পরমাণিক আবার পিছনে পড়ে গেছে, রানা দাশগুপ্ত উপরে উঠে গেছে। কারণটা হলো যে এখন মোদি অনেক বেশি ভর করতেছে রানা দাশগুপ্তের উপরে। আর মোদির সাথে আরএসএস এর যে ঝগড়া, সেই ঝগড়ায় গোবিন্দ পরমাণিক হলো আরএসএস এর লোক, সেই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। সেই জন্য সেও আবার বলতেছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় নাই 5 আগস্টের পরে। এটা দেখে তো পরিষ্কার আছে। ফলে বাংলাদেশে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না, বা বাংলাদেশে হিন্দুরাই তাদের কনসার্ন, এটা যে বড় মিথ্যে কথা আর হয় না। এটা মোদির দিক থেকে সবচেয়ে বড় মিথ্যে কথা। ওকে, থার্ড হেডলাইন হলো জামাতের সাথে দূরত্ব হওয়ার জন্য সুযোগ নিয়েছে। এটা ভুল কথা, এরকম কোনো নির্ণয় আসলে। আর উল্টাটা, জামাতকে প্রথমে টার্গেট করা হয়েছে কেন? সরাসরি আমরা মুসলমানের বিরুদ্ধে, এটা বলতে তো লজ্জা লাগে। সেই জন্য তারা বলছে যারা জামাতের বিরোধী। কেন জামাতের বিরোধী? ওটার একটা জাস্টিফিকেশন দিচ্ছে। জামাত যেহেতু একাত্তরের বিরোধী ছিল, সেই জন্য তারা জামাতের বিরোধী। এইটা দিয়েছ 71 মানে ইসলাম, যেন বা জামাত ইসলাম মানে বাংলাদেশের সবার
মুসলমানদের ইসলাম। তো জামাতের নাম করে সমস্ত মুসলমানদের বিরোধিতা করতেছে, মুসলমানকেও রাজনীতিটাকে সামনে নিয়ে আসতেছে। এটা হচ্ছে তাদের রাজনীতি। বাইরে দেখাচ্ছে তারা জামাত বিরোধী। জামাত জাস্ট লাইক এ শব্দ তাদের কাছে। এই শব্দের আড়ালে তারা তাদের ইসলাম বিরোধী কাজ কারবারটা কনসার্ন করতেছে, চালু করতেছে। ওকে, এরপরে আরো কি আছে? তাদের সিরিয়াস কনসার্নগুলো এই যে এখন চলে আসছে সোজা কথায়, তারা বাংলাদেশে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি নির্বাচন চায়, মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে। আচ্ছা, এটাও যে বিজেপির আগা মাথায়, ঠিক তার উল্টা নীতি ছিল তাদের। উল্টা নীতিটা হলে এই, আমরা ভুলে যাই নাই, সুজাতা সিং 2013 সালে এসে কি বলেছিল, যখন বিএনপি জামাত সহ সমস্ত বিরোধী দল ইলেকশনে পার্টিসিপেট করবে না, ইলেকশন যেভাবে করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের নীতি ভেঙে দেওয়া হয়েছে, এগুলোর কারণে যে আপত্তিগুলো তুলছিল, সে আপত্তি ভাঙার কারণে যখন মুভমেন্ট শুরু হয়ে গেছিল, এই মুভমেন্টের সময় সুজাতা সিং সফরে আসছিল। সুজাতা সিং কি বলেছিল, যারা যারা ইলেকশনে আসতে চায় তাদের নিয়ে ইলেকশন করতে হবে, মানে বিএনপি এবং জামাত যেন ইলেকশনে না আসে তার বন্দোবস্ত করতে হবে। সেই জন্য তার সাজেশন ছিল যে এরশাদকে নিয়ে আসতে হবে, এরশাদ হতে হয়ে যাবে বিরোধী দল। তো তখন এই যে ইনক্লুসিভ রাজনীতি এখন নিয়ে আসতেছে, এই ইনক্লুসিভের চিন্তা তখন কোথায় ছিল? সুজাতা সিং ইজ এ সিম্বল অফ মানে পার্শিয়াল ইলেকশন। বিএনপি জামাতকে বাদ দিয়ে একটা ইলেকশনের প্রস্তাব হলো সুজাতা সিং এর প্রস্তাব, শুধু না, মানে এটাই উনি ঘটাই দিয়ে গেছিলেন আসলে। তো সেই সময় ইন্ডিয়া কোথায় ছিল আসলে? এই যে এখন পার্টিসিপেটরি নিয়ে আসতেছে, এই পার্টিসিপেটরি তখন কোথায় ছিল আসলে? সো হাসিনাকে একা একা জিতে দেওয়ার যে 3-4টে ইলেকশন, এইগুলার পয়লা নম্বরের সাপোর্টার ছিল এই মোদি। এখন আসছে পার্টিসিপেটরি নিতে, কেন আওয়ামী লীগ বাদ পড়ে যাচ্ছে এই জন্য? এগুলো কি মনে করেন যে আমরা কিছু বুঝি না? আপনাদের এই পার্টিসিপেটরির কথার অর্থ আমরা বুঝি না? পার্টিসিপেটরির কথা দিয়া আপনারা আবার খুব ভাব ধরতেছেন না সবাইকে নিয়ে ইলেকশন করতে হবে। আপনি তো বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে নিতে হবে আসলে, এমনই গাদার গাদা আবার আপনারা এটাও বুঝতেছেন না যে আপনারা একই সাথে বিএনপিকে তাল দিতেছেন। তো তাহলে আবার পার্টিসিপেটরি বলতেছেন কেন? তার মানে আওয়ামী লীগের সাথে রাখতে চান। তাহলে এখন আওয়ামী লীগ চান না বিএনপি চান, ওটি তো ফয়সলা করার নেই, দুটাকে সাথে রাখতেছেন। হ্যাঁ, দুইটার মধ্যে ঝগড়া লাগবে না, এই দায়কে নিবে। আপনাদের কোনো প্ল্যান নেই সোজা কথা। সো আপনাদের নিজের ধান্দা নিজের মাথার ভিতরে আছে। সোজা কথাটা হলো, আপনারা বাংলাদেশে ঘুরে ফিরে বাংলাদেশের উপরে একটা হেজিমনি, একটা আধিপত্য ফেরত চাই, এটা হচ্ছে মূল কথা। এবং আপনারা গোহারে হারবেন, এটা শুধু হাসিনা পড়ে গেছে বলে না। আপনারা আগামী দিনে বাংলাদেশের কখনো আধিপত্য ফেরত পাবেন না, না হাসিনা না বিএনপি, যার পিঠে আপনারা হাত রাখছেন। এই বিএনপি ক্ষমতা আসতে পারবে না যদি আপনাদের এই নীতি চালু থাকে। যতক্ষণ আপনাদের নীতি চালু থাকবে ততক্ষণ বাংলাদেশে এই টাইপের দলগুলো কেউ আসতে পারবে না। এখন আপনারা যেটা চেষ্টা করতেছেন সেটা হলো যে একটা দূরত্ব তৈরি করা, যাতে মনে না হয় যে বিএনপির কান্দে আমরা এত বেশি হাত রাখছি, আমরা ইন্ডিয়ানরা রয়ের এত বেশি প্রভাব পড়েছি। কিন্তু শেষ কথাটা বলে দিই, সরি, এটাও পারবেন কেন? সারা বাংলাদেশে, খালি একটা কথা বলবেন, ডিটেলে যাব না, সারা বাংলাদেশে আপনাদের ওয়াকার সাহেব এখন যে অবস্থা তৈরি করছে, হি ইজ এ সিম্বল। সবগুলা প্রো ইন্ডিয়ান ফোর্সের সেন্ট্রাল ব্যক্তিত্ব হলেন উনি। ঢাকার প্রথম কথা হলো, ঢাকা যতগুলো রয়ের এজেন্ট আছে লোকাল, ইন্ডিয়ান না, তাদের সবার কাছে এখন ভরসার স্থল হলো ওয়াকার। বুঝছেন না, এই আমাদের ওয়াকার সাহেব আছে, ওয়াকার সাহেব ঠিক যদি ঠিক করে দিবে না, আমরা এই তো ক্ষমতা আসতেছি, হচ্ছে তাদের মুখে বসে। মজা না? কি মজা! সম্প্রতি তাদের আবার আরেকটা দুশ্মন তৈরি হয়েছে বলে তারা মনে করে। কি সেটা? ইউনূস সাহেব কেন খলিলকে নিয়োগ দিলেন? নিশ্চয়ই খলিলকে দিয়ে উনি ওয়াকার সাহেবকে ব্যালেন্স করবেন, ওয়াকার সাহেবকে দূরে সরাই দেবেন। ওয়াকার সাহেব যদি দূরে সরে যায় তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের সব আশা ভরসার স্থল তো এখন ওয়াকার সাহেব। সে তো একটা জাংশন, সে একই সঙ্গে আওয়ামী লীগের জাংশন, বিএনপির জাংশন। যতগুলা রয়্যাল লোক আছে বাংলাদেশে, এবং বেশিরভাগ লোক যারা রয়ের হাতে হানি ট্র্যাপে ধরা পড়ে আছে, তাদের সবার ভরসার স্থল হলো এখন, সবার ভরসার স্থল হলো এখন ওয়াকার সাহেব, একটা সিটিং সেনাপ্রধান।
তিনি ইন্ডিয়ানদের এজেন্ট হিসেবে কাজ করছে। খুবই মজা না এটা? বাংলাদেশ হিস্ট্রিতে এমন জিনিস নাই কিন্তু। এর আগেও হাসিনা আমলে বহু সেনাপতি ছিল, কিন্তু কেউ এরকম এত ওপেন খোলে আমি ইন্ডিয়ান দালালি করব এটা করে না। এইটাই চলতেছে এখন। ফলে আপনারা যতই আর্টিকেল লেখেন এগুলোতে বোঝা যাচ্ছে আপনাদের উইকনেসটা আসলে আপনাদের কোনো। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বিএনপি এখনো ভারতের আশায় আছে, ভারতকে আশ্বস্ত করেছে, এই আশায় তারা নির্বাচন চাচ্ছে। আর নির্বাচনে গেলে যে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে এটাই স্বাভাবিক, কারণ তারা চাইবে সবাইকে খুশি রেখে ক্ষমতায় থাকার জন্য, যাতে করে শান্তিতে ক্ষমতায় থাকতে পারে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তার অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, ভারতীয় অনেক আগ্রাসন তার বিরুদ্ধে কাজ করছে, সেগুলো ফেস করতে হচ্ছে। সেগুলো ফেস করে তিনি এই বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন শাসক হয়ে উঠেছেন। বিএনপি যেভাবে জনপ্রিয় হওয়ার চেষ্টা করবে, এবং তার চেয়েও বিএনপি মনে করে জনগণের ভোটের চেয়ে শক্তিশালী হচ্ছে বিদেশি বা ভারতের সাপোর্ট, যেটা আওয়ামী লীগ মনে করত। আর এইটা মনে করার কারণে কিন্তু আওয়ামী লীগ বাংলার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে রয়েছে, এবং তাদের পুরো সংসদ পালিয়ে যেতে হয়েছে। বিএনপি যদি ঠিক এটাই করে, তাহলে তার অবস্থা হয়তো বা আওয়ামী লীগের মতোই হবে, এবং সেটা আরো ভয়ঙ্কর হতে পারে।